বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পবিত্র হজের খুতবায় মুসলিম উম্মাহ সহ বিশ্বের শান্তি কামনা, শরিয়া ভিত্তিক জীবন যাপনের তাগিদ, লাখ লাখ মুসল্লির লাব্বায়েক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। যুদ্ধবিরতি ভেঙে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আত্মরক্ষার্থেই এমন পদক্ষেপ, দাবি ওয়াশিংটনের। হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি। যুদ্ধবিধ্বস্ত গাজায় নেই ঈদের আমেজ। ইসরায়েলি হামলা আর খাদ্য সংকটের কারণে এবারও কোরবানির স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে বাসিন্দাদের। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরম করুণাময়, বান্দা হাজির তোমার দরবারে। লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত ঐতিহাসিক আরাফাত ময়দান। পবিত্র হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়েখ আলী আল হুদাইফি, যা বাংলা সহ অন্তত ৩৫ ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়। বিশ্বশান্তি কামনার পাশাপাশি মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। আল্লাহর দরবারে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণে আরাফার ময়দানে হাজির লাখো মুসল্লি। সমবেত কণ্ঠে একই উচ্চারণ, আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফার ময়দানে। পাহাড়ের পাদদেশ কিংবা সুবিধাজনক জায়গায় বসে পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা। আল্লাহ তাআলার জন্য যিনি স্থানীয় সময় দুপুর 12টার দিকে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়েখ আলী আল হুদাইফি। এ সময় আল্লাহর একত্ববাদ, মৃত্যুর পরের জীবন এবং কিয়ামত নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। এর পাশাপাশি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপনের জন্য তাগিদ দেওয়া হয় মুসলমানদের। বিশ্ব শান্তি কামনাও করেন শায়েখ। হজ হতে হবে আল্লাহ তাআলার প্রতিবদ্ধতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, প্রতিজ্ঞা, চুক্তি ও অধিকার সমূহকে সম্মান জানানোর প্রকাশ ক্ষেত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাই বিধান, আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র স্থান সমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। রীতি অনুযায়ী খুতবা শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। আরাফার ময়দানের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যাবেন তারা। সংগ্রহ করবেন পাথর, সেখানে রাত্রি যাপন শেষ। এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন। তারপর তাওয়াফ করবেন কাবা ঘর। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে ২০ লাখ মুসল্লির। যুদ্ধবিরতি ভেঙে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, কেশম ও লারাক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ জায়গা ছাড়াও টার্গেট করা হয়েছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। প্রাণ গেছে অন্তত 4 জনের। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষার্থেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন পোঁতার নৌযানে চালানো হয়েছে হামলা। এরপরও ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি, যে কোনোভাবেই হরমুজ প্রণালী খুলে দিতে হবে তেহরানকে। সোমবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের আচমকা হামলায় প্রকম্পিত হয় দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চল। টার্গেট করা হয় পারস্য উপসাগরীয় লারাক ও কেশম দ্বীপ। বন্দর আব্বাসও পাওয়া যায় বিস্ফোরণের খবর। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, মাইন পাতার কাজে ব্যবহৃত নৌযান আর ক্ষেপণাস্ত্র ঘাঁটি টার্গেট করে চালানো হয়েছে হামলা। ইরানের সম্ভাব্য হুমকি থেকে সেনাদের সুরক্ষিত রাখতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এদিকে ভারত সফরের মাঝখানেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, যে কোনো মূল্যে খুলতে হবে হরমুজ প্রণালী, কিন্তু তেহরানের দাবি ভিন্ন। হরমুজ প্রণালী খুলতেই হবে, যে কোনো ভাবেই হোক এগুলো খোলা হবেই। যেখানে যা ঘটছে তা বেআইনি, অবৈধ এবং অগ্রহণযোগ্য। বিশ্বের এমন কোনো দেশকে দেখিনি যারা এমন করে, সুতরাং এটা হতে পারে না। মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে ইরানের নির্ধারিত ব্যবস্থাপনায় হরমুজ দিয়ে বেসামরিক জাহাজ চলাচল করতে পারবে। এটা আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ দৃঢ় সংকল্পবদ্ধ। আইআরজিসির দাবি, গেল 24 ঘন্টায় হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 32টি নৌযান। মুসলিম বিশ্বের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে চতুরতার আশ্রয় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে শান্তি চুক্তির বিনিময়ে আব্রাহাম অ্যাকর্ডসে আরব দেশগুলোর যোগদান বাধ্যতামূলক করতে চান তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে নিজেই জানিয়েছেন এই তথ্য। জানিয়েছেন, এরই মধ্যে সৌদি আরব, তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন এ বিষয়ে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এই প্রস্তাব এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এখনও মন্তব্য করেনি বাকি দেশগুলো।
যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি নিয়ে প্রকাশ্যে মধ্যস্থতাকারীরা বারবার আসার কথা শোনালেও পর্দার আড়ালে চলছে পাল্টাপাল্টি দাবি আর দর কষাকষি। তেহরানের সাথেই মতবিরোধ নিষ্পত্তি হচ্ছে না, এর মধ্যেই নতুন চাহিদার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে চুক্তির বিনিময়ে মধ্যস্থতাকারী মুসলিম দেশগুলোর আব্রাহাম অ্যাকর্ডসে যোগদান বাধ্যতামূলক করতে চান তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন এই ইস্যুতে কাতার, পাকিস্তান, মিশর, তুরস্ক ও জর্ডানের সাথে ভার্চুয়ালি কথা বলেছেন তিনি। মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্যমতে এ সময় পুরোপুরি নিশ্চুপ ছিল আরব নেতারা। পোস্টে অবশ্য ট্রাম্প উল্লেখ করেছেন দু একটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করলেও মেনে নেবেন তিনি, তবে প্রত্যাশা বেশিরভাগ আরব দেশই তার আহ্বানে সাড়া দেবে। এরই মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে তথ্য জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। অন্যান্য দেশ এখনো প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে গাজায় আগ্রাসনের জেরে আগে ইসরায়েলের সাথে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের দূরত্ব বেড়েছে, ফলে তাদেরও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনা কম বলে মত বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক উন্নয়নে ব্যাপক তোড়জোড় চালান ট্রাম্প। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার মাঝে কাতার সফর করেছে ইরানের একটি প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মতি। সোমবার রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসেন তারা, তবে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। একদিন আগে ইরানের সাথে অর্থবোধক চুক্তির প্রতি জোর দিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যায় কয়েকটি ইস্যু ছাড়া অনেকগুলোতেই সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইরান। ঈদ উল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বে যখন চলছে ব্যাপক প্রস্তুতি, সেখানে যুদ্ধ বিধ্বস্ত গাজায় নেই ঈদের আমেজ। এবারও কোরবানির পশু ছাড়াই ঈদ পালন করবে বেশিরভাগ গাজাবাসী। বাজারে যেসব পশু পাওয়া যাচ্ছে তাদের দাম এতটাই আকাশ ছোঁয়া যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই কোরবানির স্বপ্ন এবারও অধরাই থেকে যাচ্ছে বাসিন্দাদের। গাজায় এবারও নেই ঈদের আনন্দ। টানা তৃতীয় বছরের মতো কোরবানির পশু ছাড়াই ঈদ উল আজহা পালন করতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষ। ইসরায়েলি হামলা ও বিধিনিষেধে গাজার পশুপালন খাত প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে উপত্যকার কৃষি মন্ত্রণালয়। খামার, পশুর শেড ও পশু খাদ্যের গুদাম ধ্বংস হওয়ায় কোরবানির পশুর তীব্র সংকট তৈরি হয়েছে। যুদ্ধের আগে ঈদ মৌসুমে হাজার হাজার গরু ও ভেড়া আমদানি হলেও এবার সেই সুযোগ নেই। ফলে আকাশ ছোঁয়া পশুর দাম। অনেকের পক্ষে মাংস কেনাও অসম্ভব হয়ে পড়েছে। চড়া দামের পাশাপাশি নগদ টাকার অভাবে ফিলিস্তিনি নাগরিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এখন 40 কেজি ওজনের একটি ভেড়ার দাম 7 থেকে 8 হাজার মার্কিন ডলার। এত টাকা দিয়ে জিনিসপত্র কিনবে কে? মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই কিনতে পারছে না। অবস্থা শোচনীয়। আগে একটি ভেড়া কোরবানি করতে $100 লাগতো, কিন্তু এখন তা $10,000। ফলে আমরা কোরবানির আনুষ্ঠানিকতা পালন করতে পারছি না। কোরবানির পশুর খাবার জোগান দেওয়ার সামর্থ্য নেই গাজাবাসীর। এমনকি ময়লা আবর্জনা খেয়ে বেঁচে আছে কোনো রকমে। খাবারের সংকটের পাশাপাশি নতুন পোশাক কেনার সামর্থ্য হারিয়েছে বহু পরিবার। কেউ কেউ ছেঁড়া কাপড় থেকেই বেছে নিচ্ছে ঈদের পোশাক। ঈদ আসছে, কিন্তু আমাদের জীবনে কোনো ঈদ নেই। আমরা প্রতিদিন শহীদ হচ্ছি। নিয়মিত বোমা হামলা, ধ্বংসযজ্ঞ। আগে ঈদে বাচ্চাদের নতুন জামা কিনে দিতাম, কোরবানি করতাম। এখন আর কিছুই নেই। ত্রাণ প্রবেশ নিয়ে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি দাবির মধ্যেই অনিশ্চয়তা আর দুর্ভোগে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গাজার মানুষ। বিরল খনিজের সরবরাহ ব্যবস্থার উপর চীনের একক আধিপত্য কমাতে দ্বিপাক্ষিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, ভারত। মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে ইন্দো প্যাসিফিকের কৌশলগত জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ফাঁকে এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চুক্তি অনুযায়ী দুই দেশের যৌথ অর্থায়নে বিরল খনিজের পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। কার্যকর হলে খনন থেকে প্রক্রিয়াজাত কোনো ধাপেই প্রয়োজন পড়বে না চীনকে। ভারতের নয়াদিল্লিতে হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আঞ্চলিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মাঝে কোয়াড জোটকে আরও গতিশীল করতে একত্রিত হয়েছেন তারা। বৈঠকে অস্ট্রেলিয়ার পেনিয়ং, ভারতের এস জয়শঙ্কর, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, পণ্য ও কাঁচামাল
কাঁচামালের সরবরাহ ঠিক রাখা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা বৃদ্ধি সহ বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেয় দেশগুলো। এদিকে এ বৈঠকের ফাঁকে গুরুত্বপূর্ণ খনিজের খনন ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে চুক্তি করেছে দিল্লি ওয়াশিংটন। চুক্তি অনুসারে বিরল খনিজ খনন ও প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পুনর্ব্যবহার কেন্দ্রে নিয়ে আসা অবধি একটি পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। বিনিয়োগ ও অর্থায়ন করবে উভয় দেশ। এই চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজ খনন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং বিনিয়োগ পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানো হবে। এর ফলে আরো বেশি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা তৈরি হবে। দেশের উন্নতির জন্য জরুরি উপাদানগুলো যাতে একটি দেশের নিয়ন্ত্রণে না থাকে সেই বিষয়ে উভয় দেশেই গুরুত্ব দেয়, কারণ এতে সংকটের সময় আমাদের ঝুঁকি বাড়ে আর এসবকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। বিশ্বের বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে চীন। এ খাতে চীনের একক আধিপত্য কমাতেই দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত যুক্তরাষ্ট্র। গুঞ্জন সত্যি করে অবশেষে ফ্রান্স থেকে আরও 114টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত। প্রস্তুত করা হয়েছে লেটার অফ রিকোয়েস্ট, যা আগামী কয়েকদিনের মধ্যেই পাঠানো হবে ফ্রান্সে। বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হবে এটি। চুক্তি অনুযায়ী 114টি রাফালের মধ্যে 90টি তৈরি হবে ভারতে, বাকিগুলো ওড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে ভারতে আসবে। বর্তমানে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি 36টি রাফাল ফাইটার জেট ব্যবহার করছে ভারতীয় বিমান বাহিনী। নৌবাহিনীতেও অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আরও 26টি। মূলত 4.5 জেনারেশনের একটি অত্যাধুনিক ফাইটার জেট রাফাল শব্দের তুলনায় 1.8 গুণ বেশি গতিতে ছুটতে পারে আকাশযানটি। is being pursued under the long-pending multi-role fighter aircraft program through a government-to-government framework. ভারতের উত্তরপ্রদেশে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে কোরবানির ছাগল। চলতি বছর রেকর্ড ভেঙেছে রাজ্যটির তাপমাত্রার সূচক। মানুষের পাশাপাশি পানি শূন্যতা, জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে পশুগুলো। হাসপাতালগুলোয় বেড়েই চলেছে ভিড়। কোরবানি ঈদের আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে বিপাকে বহু পশুপালক। কেউ টোটো, আবার কেউ স্কুটি, যে যেভাবে পারছেন অসুস্থ ছাগল নিয়ে ভিড় করছেন পশু হাসপাতালে। উত্তরপ্রদেশে চলমান তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়েছে এগুলো। কোরবানির ঈদ, এর আগে পশুগুলো সুস্থ না হলে বড়সড় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন খামারিরা। ছাগলের পাতলা পায়খানা হয়েছে, এজন্য হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার ভেতরে চিকিৎসা দিচ্ছেন। প্রচন্ড গরমের কারণে এই সমস্যা হচ্ছে। উত্তরপ্রদেশে রেকর্ড 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা। তীব্র তাপদাহের কারণে জ্বর, পানি শূন্যতা আর ডায়রিয়ার মতো সমস্যায় আক্রান্ত হচ্ছে ছাগলগুলো। খাবার মুখে নিচ্ছে না অনেক ছাগল। প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক, স্যালাইন ও ব্যথানাশক ওষুধ দিচ্ছেন পশু ডাক্তার। পর্যাপ্ত পানি পান করানো আর দীর্ঘক্ষণ রোদে বেঁধে না রাখার পরামর্শও দিচ্ছেন তারা। এই তীব্র গরমে মালিকদের ছাগলগুলোকে পর্যাপ্ত পানি পান করানো উচিত। গরমের মধ্যে বাইরে না রাখারও পরামর্শ দিচ্ছি। হাসপাতালে আমরা ছাগলগুলোকে স্যালাইন দিচ্ছি। প্রয়োজন পড়লে অ্যান্টিবায়োটিক আর ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে অভিযোগ উঠছে কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় ছাগলের পেটে পানি ভরে দিচ্ছে। এতে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে কোরবানির পশু। বিক্ষোভ অবরোধের মুখে নিজের বেতন কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। সোমবার দেওয়া ঘোষণায় তিনি জানান, তার পাশাপাশি মন্ত্রিসভার বাকি সদস্যদের বেতনও অর্ধেক করা হবে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটকে কেন্দ্র করে টানা 4 সপ্তাহ ধরে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় জর্জরিত বলিভিয়া। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। তবে সরকারের অর্থনীতি স্থিতিশীল রাখতে ব্যয় সংকোচন ও জ্বালানি ভর্তুকি কমানো জরুরি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট পাজ। ইবোলার নতুন প্রাদুর্ভাব ঘিরে কঙ্গোয় আবারও বেড়েছে হাত ধোয়ার অস্থায়ী বেসিনের চাহিদা। স্থানীয় কারিগররা বলছেন, এনজিও, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে বাড়ছে অর্ডার। শহরের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে ধাতব ফ্রেম, পানির ট্যাঙ্ক ও কলযুক্ত হাত ধোয়ার বেসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কঙ্গো ও উগান্ডা জুড়ে ইবোলার বর্তমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 900-র বেশি সন্দেহভাজন আক্রান্ত এবং 170 জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। বিরল বুন্ডিবুগীয় ভ্যারিয়েন্টের জন্য এখনও অনুমোদিত কোনো ভ্যাকসিন নেই। চিকিৎসকরা বলছেন, শুধু হাত ধোয়া নয়, জনসচেতনতা বৃদ্ধি, ভিড় এড়িয়ে চলা এবং দ্রুত আক্রান্ত শনাক্ত করাও জরুরি। এদিকে বাজার ও জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মানতে বাসিন্দাদের নিয়মিত হাত ধোয়ার আহ্বান জানাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় মূলত দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে যেতে হয়েছে। তবে সাম্প্রতিক সময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা ও বিতর্কের কারণে ঘটনাটি নতুন করে জল্পনা বাড়িয়েছে। ৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্যগত বিষয়ে কয়েক মাস ধরেই ইসরায়েল জুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। অভিযোগ উঠেছে তার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য জনসাধারণের কাছ থেকে আড়াল করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ ও উদ্বেগ আরও বেড়েছে। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নেতানিয়াহু জানান তার প্রোস্টেটে ক্যান্সারজনিত টিউমার ধরা পড়েছিল এবং এজন্য সফল অস্ত্রোপচার করা হয়েছে। তবে কবে রোগটি শনাক্ত হয়, কতদিন চিকিৎসা চলে বা পুরো প্রক্রিয়া কখন শেষ হয়েছে এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি। তার দাবি, চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে বিষয়টি প্রকাশ পেলে সেটি ইসরায়েল বিরোধী প্রচারণায় ব্যবহার হতে পারত বলেই তিনি নীরব ছিলেন। এরপর তার স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করা হলেও সেটি নিয়েও সমালোচনা শুরু হয়। প্রতিবেদনে খুব সীমিত তথ্য ছিল এবং কোন বছরের মেডিকেল রিপোর্ট সেটিও উল্লেখ করা হয়নি। এমনকি হাসপাতালের আনুষ্ঠানিক কোনো লোগো বা বিস্তারিত চিকিৎসা নথিও সেখানে ছিল না। এর আগেও নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। 2023 সালের জুলাইয়ে তার শরীরে পেসমেকার বসানো হয়। পরে 2024 সালে হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের শেষ দিকে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারও করা হয়। পেসমেকার বসানোর সময় প্রথমে বলা হয়েছিল তিনি পানি শূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার শরীরে হার্ট মনিটরও বসানো হয়েছিল। তখন থেকেই তার হৃদযন্ত্রের অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এক সপ্তাহ পর চিকিৎসকরা স্বীকার করেন হাসপাতালে ভর্তি থাকার সময় করা ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল, যদিও তারা দাবি করেন প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র তখনও সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সব মিলিয়ে নেতানিয়াহুর স্বাস্থ্য পরিস্থিতি এখন ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শান্তি আলোচনা চূড়ান্ত না হওয়ার আগে আর ইরানে হামলা হবে না। তবে কথা রাখলেন না তিনি। আবারও হামলা হলো। এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে কাতারে অবস্থান করছেন ইরানের প্রতিনিধি দল। ইরান বারবার বলেছিল যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেই হামলা চালাতে পারে। সেই কথাই এবার বাস্তব হলো। কেন হামলা করলো যুক্তরাষ্ট্র? প্রতিক্রিয়ায় কি বলছে ইরানের নেতারা? যুক্তরাষ্ট্রের এই হামলা আসলে কি বার্তা দিচ্ছে? যুক্তরাষ্ট্র বলছে নিজেদের সেনাদের সুরক্ষার জন্যই এই হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা হরমুজ প্রণালীর কাছে দুটি ইরানি নৌযান ধ্বংস করেছে, যেগুলো সমুদ্রে মাইন পাতার কাজে ব্যবহৃত হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এসব স্থাপনা মার্কিন যুদ্ধবিমান ও নৌবহরের জন্য হুমকি তৈরি করছিল। যুক্তরাষ্ট্রের এই হামলাকে ইরান সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি কড়া বার্তা দেন। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। তিনি বলেন, এই অঞ্চল আর আমেরিকার জন্য নিরাপদ নয়। অঞ্চলের জনগণ ও ভূখণ্ড আর আমেরিকার সামরিক ঘাঁটির ঢাল হয়ে থাকবে না। আরও কঠোর ভাষায় তিনি বলেন, আমেরিকা শুধু নিরাপদ আশ্রয় হারাচ্ছে না, দিন দিন তারা তাদের আগের অবস্থান থেকেও দূরে সরে যাচ্ছে। ইসরায়েল নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন মুজতবা খামেনি। তিনি বলেন, ইসরায়েলের অস্তিত্ব প্রায় মুছে যেতে বসেছে, সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। টানা প্রায় 3 মাসের সংঘাত শেষে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবন্ধে একটি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এমন সময় যুক্তরাষ্ট্র আবার হামলা করলো। এতে প্রশ্ন ওঠে, তারা আসলেই শান্তি চায় কিনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নতুন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ধ্বংস করতে হবে অথবা ইরানের সমন্বয়ে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। ওয়াশিংটনের এমন অবস্থানের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল শেকারচি। ফার্স্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে। তিনি আরও বলেন, যদি আরেক দফা যুদ্ধ শুরু হয় তাহলে ইরানের হামলা শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না,
তা আরো ভারী, আরো সহিংস এবং আরো শক্তিশালী হবে। ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করে রেখেছে বলেও জানান তিনি। তার দাবি, ভবিষ্যৎ যুদ্ধে ইরান নতুন কৌশল ও অপ্রত্যাশিত চমক দেখাবে। শুধু সামরিক প্রতিক্রিয়াই নয়, জ্বালানি সরবরাহ নিয়েও বড় হুমকি দিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে, তাহলে গোটা অঞ্চলের তেল পরিবহনই বাধাগ্রস্ত হতে পারে। এই প্রসঙ্গে শেকার্জি বলেন, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে, যাতে অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি রক্ষা করা যায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে এই হুমকি আন্তর্জাতিক মহলেও নতুন উদ্বেগ তৈরি করেছে, কারণ বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এদিকে আলোচনার টেবিলেও চাপ বাড়াচ্ছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের অবরুদ্ধ তহবিলের একটি অংশ মুক্ত না হলে কোনো চূড়ান্ত সমঝোতায় যেতে তারা আগ্রহী নয়। এই ইস্যুতে আলোচনার অগ্রগতি ত্বরান্বিত করতে ইরানি পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাগির গালিবাফ কাতারের আমিরের সঙ্গে বৈঠকের জন্য দোহা সফর করেছেন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, ওই সফরে কিছু অগ্রগতি হয়েছে এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা চললেও বাস্তবে দুপক্ষের ভাষা ও অবস্থান ক্রমেই আরো কঠোর হয়ে উঠছে। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই এখন দাঁড়িয়ে আছে ইরান যুক্তরাষ্ট্র নতুন সম্পর্ক। নিজেদের আকাশ সীমায় ওরা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মঙ্গলবার তারা জানিয়েছে, একটি MQ-9 ড্রোন শনাক্তের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে। এমন সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে, যখন ওয়াশিংটনের মিত্র সৌদি আরবে কয়েক লাখ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সমবেত হয়েছেন। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিও অনিশ্চয়তার মুখে পড়েছে। IRGCর দাবি, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। গার্ড বাহিনীর ওয়েবসাইট সেপা নিউজের বিবৃতি অনুযায়ী, মার্কিন সামরিক বিমান পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমায় প্রবেশ করলে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি করে একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গার্ড বাহিনীর সদস্যরা RQ-4 ড্রোন এবং F-35 ফাইটার জেটের দিকেও গুলি চালিয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে তা বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, আঞ্চলিক দেশগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না। এছাড়া এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো কোনোভাবেই মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হবে না। মোস্তফা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের প্রভাব হারাচ্ছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও তাদের বাহিনী দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোর ওপর হামলা চালিয়েছে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে মার্কিন হামলার কথা নিশ্চিত করেনি, তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দক্ষিণাঞ্চলের নগরী বন্দর আব্বাসে কয়েক দফায় বিস্ফোরণের খবর দিয়েছে, কিন্তু সেগুলোর উৎস সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য সামর্থ্যবান মুসলমানদের জন্য তাজা ও সুস্থ পশুকে বেছে নেওয়ার বিধান আছে ইসলামে। হাদিসে বলা আছে, আমাদের প্রিয় নবী এ ধরনের পশু কোরবানি দিয়েছেন। বিবিসি বাংলাকে বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির এবং হালাল সনদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি। আজকে আমরা সহজভাবে জানার চেষ্টা করব কোন পশু কোরবানি দেয়া যাবে আর কোনগুলো দিলে কোরবানি গ্রহণযোগ্য হবে না। বিশ্বের বিভিন্ন দেশে ছাগল, ভেড়া বা দুম্বার মতো পশু কোরবানি দেয়া হলেও বাংলাদেশে গরু কোরবানি যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে। বহু মুসলিম অবশ্য ছাগলও কোরবানি দিয়ে থাকেন। অন্যদিকে আরব বিশ্বে উট, মহিষ ও দুম্বা কোরবানি দেওয়ার প্রচলন বেশি। ইসলামের বিধান অনুযায়ী কোরবানির ঈদের দিন থেকে শুরু করে 3 দিন পর্যন্ত পশু জবাই করা যাবে। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির এবং হালাল সনদ বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি বলেছেন, হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 2টো দুম্বা কোরবানি দিতেন। তিনি 2টো শিংওয়ালা নাদুস নুদুস দুম্বা জবাই করতেন আর বলেছেন, একটি আমার উম্মতের পক্ষ থেকে, একটি আমার পক্ষ থেকে। ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান শিকদার ও মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারির মতে ইসলামী বিধান অনুযায়ী মাত্র 6 ধরনের পশু দিয়েই কোরবানি বৈধ। গরু,
ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ। এর বাইরে অন্য কোনো প্রাণী যেমন মুরগি, হাঁস বা হরিণ কোরবানি গ্রহণযোগ্য হবে না। হাদিস অনুযায়ী কোরবানির পশু হতে হবে স্বাস্থ্যবান, মোটা ও মাংসাল, দেখতে সুন্দর ও তাজা। মুফতি মাওলানা আনিসুর রহমান শিকদার বলেছেন, হাদিস অনুযায়ী এমন পশু কোরবানি দিতে হবে যা দেখলে মন জুড়িয়ে যায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কোন পশু দিয়ে কোরবানি বৈধ না। মাওলানা আনিসুর রহমান শিকদার বলেছেন, যে পশুর একটিও দাঁত নেই, কান নেই বা শিং ভাঙা, সেই পশু দিয়ে কোরবানি হবে না। এছাড়াও কোরবানের অনুপযুক্ত পশুর আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। খোরা বা ল্যাংড়া পশু, অন্ধ বা এক চোখ গুরুতর সমস্যা, খুব অসুস্থ বা দুর্বল পশু, এত শুকনো যে কেউ পছন্দই করবে না, যার কান বা লেজের বড় অংশ নেই, যার দাঁত নেই, যার গুরুতরভাবে শিং ভেঙে গেছে এবং হাঁটতেই পারছে না এমন পশু। কিছু বিষয় আছে যেগুলো একেবারে হারাম না, কিন্তু এড়িয়ে চলা ভালো। এগুলোর মধ্যে রয়েছে পালের সঙ্গে চলে না এমন পশু, অস্বাভাবিকভাবে অঙ্গ কাটা যেমন জননাঙ্গ কাটা এবং দাঁত হারানো, অথবা স্তনবৃন্ত কাটা বা দুধ বন্ধ হয়ে গেছে এমন পশু। গরু, মহিষ বা উটের ক্ষেত্রে একাধিক ব্যক্তি মিলেও কোরবানি দিতে পারেন। সর্বোচ্চ 7 জন পর্যন্ত কোরবানির ভাগে দেয়া যায়। ইসলাম ধর্ম বিষয়ে বিশেষজ্ঞদের মতে পশু কেনার সময় শুধু দাম বা আকার নয়, ইসলামী নিয়মগুলো ঠিকঠাক মতো মেনে চলাটাই সবচেয়ে জরুরি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন নওয়াজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।